নমস্কার, 24 ঘন্টা আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। আর শুরুতে যে খবরে চোখ রাখবো, গুলি চলল নদিয়াতেও। চাকদা থানার বাপুজি স্কুলের সামনে গুলিবিদ্ধ পুরকর্মী। সকালে চাকদা পৌরসভার কাছে যোগ দিতে যাওয়ার পথে কার্তিক হড়কিকে লক্ষ্য করে গুলি চালায় জনা পাঁচেক দুষ্কৃতী। আমরা বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিত্র। বিশ্বজিৎ, গোটা বিষয়টি তোমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইবো। কুনাল, আজকে সকালে চাকদা পৌরসভার কর্মী কার্তিক ঘোষ তিনি যখন মোটরসাইকেলে চেপে চাকদা পৌরসভার কাজে যোগ দিতে আসছিলেন, ঠিক সেই সময় তাকে লক্ষ্য করে জোনা পাঁচেক দুষ্কৃতী তারা তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। দুটি গুলি তার শরীরে লাগে, একটি তার হাতে এবং একটি পিঠে লাগে। এই মুহূর্তে তাকে কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। কার্তিক ঘোষের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক, কিন্তু সূত্রের যেটা খবর সেটা হচ্ছে দীর্ঘ পুরনো শত্রুতার জেরেই গুলিবিদ্ধ বলেই আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি। কুনাল, ধন্যবাদ। আমাদের সঙ্গে বিশ্বজিৎ মিত্র টেলিফোনে আমাদের প্রতিনিধি ছিলেন। ফের গুলি চলল মালদা ইংরেজ বাজারের মহেশমাটিতে। রক্ত ঝরল। গতকাল রাতে মহেশমাটির একটি মাঠে বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিলেন টিঙ্কু শেখ। সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। বন্ধুদের সঙ্গে বচসার জেরে গুলি, নাকি বাইরে থেকে কোনো দুষ্কৃতী এসে গুলি চালিয়ে পালিয়ে যায় তা এখনো স্পষ্ট নয়। এই ঘটনায় টিঙ্কুর এক বন্ধুকে আটক করেছে পুলিশ। এখন হয়তো তাদের কোনো ব্যবসায়িক লেনদেনও হতে পারে, বা হয়তো কোনো মানে কি ব্যাপারটা হয়েছে সেটা একজনকে তুলে নিয়ে গেছে, আরো বেশি ভালো পুলিশ তুলে নিয়ে গেছে একজনকে। পুলিশ সব ওরা বন্ধুরাই হইতো, যেহেতু বন্ধুরা হয়তো কিছু আসলে হয়তো মির্জাপুরে আমাদের এলাকায় কম থাকতো, হয়তো মহেশমাটিতে 24 ঘন্টা ওর আড্ডা। যে জায়গায় শ্যুটটা হয়েছে সেই জায়গায় 24 ঘন্টা আড্ডা। এদিকে ভাঙড়ে ফের প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠী সংঘর্ষ। 21শে জুলাইয়ের প্রস্তুতি মিটিং সেরে ফেরার পথে নতুনহাট এলাকায় তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগের তীর সেই আরাবুল বাহিনীর দিকেই। রেজ্জাক অনুগামীদের দাবি, রাতে আরাবুল এবং তার ছেলে হাকিমুলের উপস্থিতিতেই তাদের উপর চড়াও হন স্থানীয় কয়েকজন যুবক। হামলার সময় ঘটনাস্থলে থাকলেও কিছুই করেনি কাশীপুর থানার পুলিশ। অভিযোগ, আক্রান্তদের সংঘর্ষে গুরুতর জখম রেজ্জাক গোষ্ঠীর 2 তৃণমূল কর্মী। মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ পথে নামছে বামেরা। বিকেল 4:30 নাগাদ ধর্মতলার ওয়াই চ্যানেলে জমায়েত করে সেখান থেকেই শুরু হবে মিছিল। কলকাতা এবং সংলগ্ন জেলাগুলি থেকে বহু বাম কর্মী সমর্থক এবং বহু সাধারণ মানুষ এই মহামিছিলে যোগ দেবেন বলে দাবি বামফ্রন্টের। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখার্জি। বিস্তারিতভাবে জেনে নেব উজ্জ্বলের কাছ থেকে। উজ্জ্বল, দেখো, সেটা হচ্ছে যে আজকে বিকেলে 5টার সময় মিছিল ধর্মতলা ওয়াই চ্যানেলের সামনে থেকে মিছিল শুরু হবে এবং কলেজ স্কয়ার পর্যন্ত যাবে। মূলত যে দাবিগুলোকে সামনে রেখে মিছিল, তা হচ্ছে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি। যেভাবে প্রতিদিন জিনিসের দাম বেড়ে যাচ্ছে তার প্রতিবাদী আজকে রাস্তায় নামছে বামেরা। এখান থেকে যে দাবিগুলো মূলত তোলা হবে তা হচ্ছে যে নির্বাচনের আগে যেভাবে রেশনিং ব্যবস্থা ছিল সেগুলোকে আবার বন্ধ করে দেওয়া হচ্ছে। অধিকাংশ জায়গায় চাল ডাল কিছুই এখন আর পাওয়া যায় না রেশনে, এবং রাজ্য সরকার কখনোই চেষ্টা করছে না যাতে দ্রব্যমূল্যকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা যায়। এই ইস্যুগুলোকে সামনে রেখেই মিছিল করবে বামেরা, এবং সেখানে কিন্তু কংগ্রেস বা অন্য কোনো দলকে আমন্ত্রণ জানানো হয়নি। ধন্যবাদ উজ্জ্বল। জোট নিয়ে প্রশ্ন তুলে রাজ্যের মানুষকে অপমান করেছে পলিট ব্যুরো। আলিমুদ্দিনের ঝাঁঝালো আক্রমণ মইনুল হাসানের। রবিবার বঙ্গ ব্রিগেডের বেনজির আক্রমণের মুখে পড়ল কারাট শিবির। পার্টি লাইন নিয়ে বিতর্ক কাটাতে 30শে অক্টোবর থেকে 2রা নভেম্বর রাজ্য কমিটির প্লেনাম ডাকা হয়েছে। টানা জোট বিতর্কে ক্ষুব্ধ সূর্যকান্ত মিশ্র। তাঁর সাফ কথা, অনন্তকালে বিতর্ক চলতে পারে না। শনিবার রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকে এক প্রশ্ন যুক্তিযুদ্ধ হয়েছে। রবিবার রাজ্য কমিটিতে তারই অ্যাকশন রিপ্লে। বঙ্গ ব্রিগেডের নিশানায় কারাট লবি। রাজ্য কমিটির 30 জন বক্তা রবিবার বক্তব্য রাখেন। 27 জন নেতাই জোটের পক্ষে জোরালো সওয়াল করেন। দীপক সরকার, আনিসুর রহমান ও অমল হালদার ছিলেন জোটের বিপক্ষে। জোটের সমর্থনে মইনুল হাসান, সোমনাথ ভট্টাচার্য ও শ্রমিক লাহিড়ীর বক্তব্য ছিল চাঁচা ছোলা। দিল্লি থেকে রিমোট কন্ট্রোলে রাজ্য কমিটি চালানো যাবে না, কেন্দ্রীয় নেতাদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্য নেতারা। বিভিন্ন নেতা ঘুরিয়ে ফিরিয়ে যা বলেছেন তার নির্যাস অতি আক্রমণাত্মক। তারা বলেন, দিল্লির নেতারাই একসময় লবির জোরে জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে দেননি। লবির জোরেই সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো নেতাকে দল থেকে তাড়ানো হয়েছে। পশ্চিমবঙ্গের দল যতদিন ক্ষমতায় ছিল ততদিন জাতীয় স্তরে প্রাসঙ্গিকতা ছিল। 62 জন সাংসদ নিয়েও জাতীয় রাজনীতিতে কেন দাগ কাটতে পারেনি সিপিএম? গোটা দেশে পার্টির বিস্তার কেন হচ্ছে না তা কেন খতিয়ে দেখছেন না দিল্লির নেতারা? প্রথম ইউপিএ থেকে সমর্থন প্রত্যাহারের কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা এখনো দিল্লি দিতে পারেনি।
কংগ্রেস নির্ভরতা কমানোর পক্ষে সওয়াল করেন নেপালদেব ভট্টাচার্য। তবে জোটের প্রয়োজনীয়তাও উড়িয়ে দেননি তিনি। নেপালদেব ভট্টাচার্য বলেন, নির্বাচনের পরে হঠাৎ করে জোট ভাঙার নির্দেশ দেওয়া যায় না। পার্টি লাইনে যদি ভুল থাকে বলে মনে হয় তাহলে তো রাজ্য কমিটিটাই তুলে দেওয়া উচিত। তাপস সানহা বলেন, পলিট ব্যুরো নিরোর মতো আলোচনা করছে। জীবেশ সরকার বলেন, পলিট ব্যুরোর নেতারা প্লুটোর মতো তাত্ত্বিকতায় মজে রয়েছেন। শ্রমিক লাহিড়ী বলেন, আকাশে থেকে রাজনীতি করে লাভ নেই, জোট করে ভুল হয়েছে বললে এখন মানুষ কি ভাববে। কারাট লবিকে সরাসরি নিশানাও করেন কোনো কোনো নেতা। কেরালের মুখ্যমন্ত্রী ও রাজ্য সম্পাদক প্রকাশ্যেই ঝগড়ায় জড়িয়েছেন। কেরালায় অন্তর্দ্বন্দ্বের সময় কেন মুখ বুজে বসেছিল পলিট ব্যুরো? পশ্চিমবঙ্গে প্রাণ হাতে করে রাজনীতি করতে হয়, জোট নিয়ে প্রশ্ন তুলে রাজ্যের মানুষকেই অপমান করেছেন পলিট ব্যুরো নেতারা। সব শেষে বক্তব্য রাখেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি বলেন, পশ্চিমবঙ্গের পার্টি জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, এই বাস্তব তথ্য মানতে হবে। আমরা জনপ্রিয় কর্মসূচি নিতে পারিনি, সাধারণ মানুষের উপযোগী স্লোগান আমাদের দিতে হবে। সন্ত্রাস রয়েছে, তার মধ্যেই কাজ করতে হবে, বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে হবে। ইয়েচুরি মনে করেন, পার্টি লাইন নিয়ে এত জটিলতার কোনো প্রয়োজন নেই। বিতর্ক মেটাতে মধ্যপন্থার নীতি নিয়েছেন তিনি। স্থির হয়েছে কংগ্রেসের সঙ্গে ভোটে নয়, আপাতত পথেই সমঝোতা করবে সিপিএম। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। সুর চড়াচ্ছেন মানস ভূঁইয়াও। দলের সব বিধায়ককে পাল্টা চিঠি দিচ্ছেন সবংয়ের বিধায়ক। কোন যুক্তিতে পিএসসির চেয়ারম্যান হলেন তিনি? মান্নানদের বিরুদ্ধে তার অভিযোগটাই বা কি? চিঠিতে বিধায়কদের তাঁর বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছেন তিনি। পিএসসি চেয়ারম্যান পদ গ্রহণ নিয়ে এবার দলকে পাল্টা চাপে ফেলার কৌশল নিলেন মানস ভূঁইয়া। দলের চিঠি হাতে পাওয়ার আগেই জানালেন 1 বছর এই পদ ছাড়ছেন না। যে বিধায়করা তাকে চিঠি পাঠিয়ে অনুরোধ জানাচ্ছেন, এবার তাঁদেরও পাল্টা চিঠি দেবেন মানুষ। কোন পরিস্থিতিতে পিএসসি চেয়ারম্যান পদ গ্রহণ করলেন তিনি, সে কথা বিস্তারিত বিধায়কদের জানাবেন। সেই সঙ্গে বিধায়কদের কাছে দলের অবস্থান নিয়েও একগুচ্ছ প্রশ্ন তুলেছেন মানুষ। তার কথায়, জোটের পক্ষে রয়েছেন তিনিও, কিন্তু জোট ধর্ম পালনের নামে সিপিএমের সুজন চক্রবর্তীকে কি একটু বাড়তি গুরুত্ব দিচ্ছেন না আব্দুল মান্নান? ক্ষুব্ধ মানস ভূঁইয়ার প্রশ্ন, 1 বছরের জন্য তাকে পিএসসি চেয়ারম্যান মেনে নিলে কি এমন ক্ষতি হতো? পিএসসি চেয়ারম্যান হিসেবে সুজন চক্রবর্তীর নাম প্রস্তাব করা নিয়ে সব বিধায়কের মতামত কেন নিল না দল? কেনই বা এতদিনে একটির বেশি পরিষদীয় দলের বৈঠক করে উঠতে পারলেন না মান্নানরা? মানস ভূঁইয়ার অভিযোগ, পরিকল্পিতভাবে তাকে অপমান করা হচ্ছে। লালবাতি লাগানো গাড়ি চড়ার লোভ তার নেই। একসময় ক্যাবিনেট মন্ত্রী ছিলেন তিনি। এখন কোন এখতিয়ারে তাকে অপমান করছেন মান্নানরা, সে প্রশ্নই তুলছেন ক্ষুব্ধ মানুষ। মানস ভূঁইয়া যাই বলুন না কেন, কংগ্রেস অবশ্য পোড় খাওয়া এই নেতাকে নিয়ে ধীরে চলো নীতিতেই হাঁটতে চায়। চিঠি পাঠিয়ে অপেক্ষা। মানুষ পিএসসির মিটিং ডাকলে যাবেন কংগ্রেস বিধায়করাও। মানুষ তোপ ডাকলেও আপাতত চুপ। সব শোনার পর অধীর চৌধুরীর প্রতিক্রিয়া, এআইসিসির সিদ্ধান্ত আমরা কার্যকরী করেছি। মানস ভূঁইয়াকে পদ ছাড়তে বলা হয়েছে, তাতে রাগ অভিমানের কি আছে? দিল্লি যা নির্দেশ দেয় সেটাই আমরা পালন করি। পদ ছাড়ুন, বাকি ক্ষোভ দুঃখ নিয়ে আলোচনা করাই যাবে। তবে পাল্টা আক্রমণে কংগ্রেস না গেলেও মানস ভূঁইয়ার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে দল। কংগ্রেসের বক্তব্য, অতীতেও অনেক সিদ্ধান্ত নিয়ে রাগ করেছেন মানস ভূঁইয়া, কিন্তু কখনো এআইসিসির নির্দেশকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করেননি। এবার সামান্য একটা পদের জন্য কেন এতটা আক্রমণাত্মক হয়ে উঠলেন মানুষ, তা ভাবাচ্ছে নেতাদের। এর পেছনে কোনো রিমোট কন্ট্রোল কাজ করছে কিনা তাও আতশ কাঁচে ফেলে দেখছে দল। উজ্জ্বল মুখার্জির রিপোর্ট, 24 ঘন্টা।